বাংলাদেশের উর্দুভাষী জনগোষ্ঠীকে বিহারি বলা হয়। বিহারি শব্দটার মধ্যে একটা প্রত্যক্ষ ঘৃণা, অবজ্ঞা রয়ে গেছে বলে আমি মনে করি। এই বিহারি বলা হয় কারণ হচ্ছে এর মধ্যে বেশ অনেকটা দল মানুষ বা অনেক কয়জন মানুষ তারা বিহার থেকে এসছে, কিন্তু আদতে বিহারি ক্যাম্পের বা যারা হচ্ছে আমাদের দেশে উর্দুভাষী তাদের অনেকেই বিহার থেকে আসেননি। তারা হচ্ছে ভারতের নানা জায়গা থেকে, ইন্ডিয়ার নানা জায়গা থেকে এসছেন দেশভাগের সময়। দেশভাগের সময় যখন মুসলমানরা ভারত থেকে চলে যাচ্ছিলেন তখন একটা বড় অংশের মুসলমান বাংলাদেশে এসেছিলেন। তারা কেউ যেমন এসছেন হচ্ছে বিহার থেকে, কেউ পশ্চিমবঙ্গ থেকে, কেউ মুর্শিদাবাদ থেকে, কেউ যেমন গুজরাট থেকেও এসছেন। তো ফলে বিহারিদেরকে, ওই উর্দুভাষীদেরকে, ক্যাম্পের উর্দুভাষীদেরকে বিহারি বলাটা এবং বিহারি বলে তাদেরকে ছোট করাটা একটা অন্যায় বলে আমি মনে করি প্রথমত। দ্বিতীয়ত তারা হচ্ছে আমাদের এই দেশে আসার পরে তাদের একটা বড় রকমের হিস্ট্রি আছে। যেমন তারা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানের পক্ষে ছিল এবং পাকিস্তানের পক্ষে তারা কাজও করেছে, এবং সেই অপরাধের কারণে, আমি যদি হচ্ছে কোট ইন কোট অপরাধের কথা বলি, সেই অপরাধের কারণে মুক্তিযুদ্ধের পরেও আমাদের রক্ষী বাহিনী এবং নানা বাহিনীর কাছ থেকে, বাহিনীর হাতে তারা হচ্ছে কচু কাটা হয়েছে এবং তাদেরকে গণহারে হত্যা করা হয়েছে। আমার মনে হয় যে এই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের এই জায়গাটি নিয়ে নতুন করে আলাপ করা উচিত এবং আলাপ ওঠা উচিত। বিহারিদের মধ্যে বাংলাদেশে বেশ অনেক কয়টা জেলায় বিহারি আছে। এর মধ্যে মোহাম্মদপুরে আছে হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেটের ওখানে আছে 6টা ক্যাম্প, জেনেভা ক্যাম্প, মার্কেট ক্যাম্প, আরও অনেকগুলো ক্যাম্প আছে। মিরপুরে 11টা ক্যাম্প আছে। সৈয়দপুরে অনেক বড় অংশ নিয়ে আছে বিহারিরা আছে। ময়মনসিংহ, রাজশাহী, চিটাগং, জামালপুর, বগুড়ার মতো নানা জেলায় আছে। নারায়ণগঞ্জেও সম্ভবত কিছু বিহারি আছেন আর কি। বিহারিদের নিয়ে আমি এখন যা বলবো তা হচ্ছে বেশ কয়েকটা টপিক নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে বিহারিদের মানবেতর অবস্থা। মানবেতর অবস্থায় দুটো জিনিস নিয়ে আমি আলাপ করব। সেটা হচ্ছে তাদের থাকার অবস্থা এবং তাদের শিক্ষার অবস্থা। ক্যাম্পের মধ্যে বিহারিরা এখন যারা থাকছেন তারা খুবই ছোট। যেমন হচ্ছে আমি যদি বলি 5 হাত বাই 10 হাত ঘর, ছোট জায়গা নিয়ে থাকেন, এবং হয়তো এই যে আমি এই যে টেবিলের সামনে বসে আছি, এই টেবিলের চাইতে 2টো টেবিলের সমান জায়গায় হয়তো 2 জনের বসবাস, বা এরকম একটা জায়গায় হয়তো 3-4 জন মিলে তাদের থাকতে হয়। কারণ সেই সময় তাদেরকে এই 1971 সালের পরে সেই সময় তাদেরকে এই জায়গাগুলোতে নিয়ে এসে রাখা হয়েছিল। তারপর থেকে সেই মুক্তিযুদ্ধের যেই অপরাধের কারণে তাদেরকে একটা বড় সময় পর্যন্ত বাংলাদেশের নাগরিকতা দেওয়া হয় নাই, এবং তাদেরকে মিনিমাম মানবাধিকারগুলো দেওয়া হয়নি। তার ফলে তারা কোনো শিক্ষা লাভ করতে পারেনি। এবং বিহারিদের মধ্যে বা উর্দুভাষীদের মধ্যে যারা পড়াশোনা করেছেন তারা নিজেদের পরিচয় লুকাইছেন। পরিচয় লুকায়ে তারা হচ্ছে পড়াশোনা করতে হয়েছে, এবং এটা খুব কম মানুষ হয়েছে, কম মানুষ করতে পারছেন। তো ফলে আমি যে ঘরের কথা বলছিলাম, এই ঘরের মধ্যে এই 2025 সালে এসে থাকা একটা, মানে এই সময়ে এসে থাকাটা খুবই অসম্ভব একটা কাজ, কিন্তু সেখানে তারা থাকছেন। যেই এলাকাটুকু, যে ক্যাম্পের মধ্যে যে জায়গা, সেখানকার ড্রেনেজ ব্যবস্থা এত খারাপ, এবং সেখানকার মানে এত মানবেতর জীবন কাটানোটা আমি মনে করি যে এটা একটা, মানে আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ হিসেবে আমাদের জন্য একটা অপরাধের মতো। আমরা নিয়মিত এই মানুষগুলোর ওপর অপরাধ করে যাচ্ছি। নাগরিকতার দায়ে তাদেরকে তো 2008 পর্যন্ত নাগরিকতা দেওয়া হয় না, কারণ সেই সময় উর্দুভাষীদের অনেকেই পাকিস্তান চলে যেতে চাইছেন, এবং এটা হচ্ছে 1978 সালের পর থেকে তাদের পাকিস্তান যাওয়ার একটা হয়েছে। তার আগ পর্যন্ত তারা পাকিস্তান যেতে চায় নাই অনেকেই, কিন্তু তারপরে হচ্ছে একটা আলাপ উঠছে যে আচ্ছা এই বিহারি, এই উর্দুভাষীদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে, কারণ তারা আসলে পাকিস্তানে, কিন্তু তারা আদতে পাকিস্তানে না, তারা হচ্ছে এই অঞ্চলের, বাংলা অঞ্চলের মানুষ। তো ফলে সেখানকার কিছু লোক তাদের হয়তো স্বার্থের জন্য এই মানুষগুলোরকে অমানবিক করে রাখছে এবং তাদের নাগরিকত্ব পাইতে বাধা হয়ে দাঁড়াইছে। তো তারপরেও কিছু মানুষ লড়াই করে, আইনি লড়াই করে 2008-এ তারা হচ্ছে নাগরিকত্ব পায়। তার আগ পর্যন্ত এই যে 1971 সাল থেকে 2008 পর্যন্ত যে কয়টা জেনারেশন গেছে, সে কয়টা জেনারেশনের কেউই পড়াশোনা করতে পারে নাই, নিয়মতান্ত্রিক কোনো চাকরি পায় নাই। তাদের
বলতে গেলে মানবাধিকারের কোনো অধিকারই তারা হচ্ছে ঠিকঠাক করে পায়নি। তো ফলে এই 2-3টা প্রজন্ম নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়াতে যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে তাদের মধ্যে অপরাধ চলে আসছে, অপরাধ প্রবণতা চলে আসছে। অপরাধ প্রবণতার মধ্যে হচ্ছে এখন আমরা মিডিয়া খুললেই দেখি যে বিহারি ক্যাম্পে মাদক পাওয়া যায়, তারপরে হচ্ছে নানা নেশাদ্রব্য পাওয়া যায়, এবং এই নেশাদ্রব্যগুলো তাদের দিয়ে বিক্রি করা হচ্ছে স্থানীয় রাজনীতিবিদরা তাদের নেশাদ্রব্যের জন্য, বিক্রির জন্য এবং এই ইনকামের জন্য এই বিহারিদেরকে কাজে লাগায়, এবং এটা না করলে তাদের জন্য একটা ভালো রকম ঝামেলার পরিস্থিতি তৈরি হয়। তো ফলে এই যে তাদের শিক্ষা না থাকার কারণে এই ব্যাপারগুলো ঘটছে। এবং একই সাথে এখন কিছু মানুষ, কিছু বিহারি ক্যাম্পের এখন কিছু ছেলে মেয়ে পড়াশোনা করছে, কিছু মেয়ে হচ্ছে মেইন স্ট্রিমে ঢাকা বিশ্ববিদ্যালয়েও 1-2জন আছেন, এবং তার কেউ উকিল হচ্ছেন, কেউ কথা বলছেন। তারা এখন এই নতুন প্রজন্ম পড়াশোনার দিকে মন দিচ্ছে, নিজেদেরকে গড়ার দিকে মন দিচ্ছে। কিন্তু তাতে একটা ঝামেলা রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা যে বাঙালি জাতীয়তাবাদের কথা বলি, আমাদের সেই বাঙালি জাতীয়তাবাদের খপ্পরে পড়ে তারা নিজেদের উর্দুভাষী পরিচয়, সত্তা সব কিছু ভুলে যেতে চাইছে এবং সব কিছু লুকায় ফেলতে চাইছে। আমাদের একটি গবেষণায় আমরা দেখছি যে সেখানকার যারা উর্দুভাষী তাদের কথার মধ্যে তাদের একটা উর্দু ভাষায় টোন থাকে, তাদের কথার মধ্যে একটা যে টোনটায় বোঝা যায় সে বাংলা ভাষী না। তো ফলে এই টোনটা সরানোর জন্য এখনকার বাচ্চার মায়েরা, উর্দুভাষী বাচ্চার মায়েরা তাদের বাচ্চাদের সাথে বাংলায় কথা বলে, যাতে ওই টোনটুকুও না আসে। কারণ এই টোনটুকুর কারণে যেই হুজ্জত পোহাতে হয় বাঙালিদের কাছে, সেই হুজ্জতটা তারা চান না। এই হুজ্জতের জন্য তারা কোথাও নানা জায়গায় হচ্ছে নানা ঝামেলার মুখোমুখি হয়েছিলেন। এবং একই সাথে আমি মনে করি যে বাংলাদেশে এই ভাষাটি আলাপ যেহেতু আসলো, তো আমি মনে করি যে বাংলাদেশের এই উর্দুভাষীদের যে উর্দু ভাষা, সেই উর্দু ভাষা পাকিস্তান এবং ইন্ডিয়ার উর্দু ভাষা থেকে কিছুটা তফাৎ রাখে, এবং আমি মনে করি যে এই উর্দু ভাষাটা হচ্ছে বাংলাদেশি উর্দু ভাষা। তো ফলে এই যে বাংলাদেশি উর্দু ভাষা, সেই উর্দু ভাষাটা তো একটা বৈচিত্র্য, আমাদের ভাষাগত বৈচিত্র্য এবং সংস্কৃতিগত বৈচিত্র্য। তো ফলে এই উর্দু ভাষাটাকে রক্ষা করার জন্য একটা বড় উদ্যোগ নেওয়া উচিত। কারণ এখনকার ক্যাম্পের আমি যদি বলি, আমি কোনো জরিপ হয় নাই, কিন্তু আমি যদি হচ্ছে একটা জরিপের মতো করে বলি যে কমপক্ষে 90% ছেলে মেয়ে এখন উর্দু লিখতে এবং পড়তে পারে না। এবং এই উর্দু লিখতে পড়তে না পারার কারণে একটা সময় এদের কাছ থেকে এই ভাষাটা হারায় যাবে, এই ভাষাটা চলে যাবে। একটা ভাষা আমাদের কাছ থেকে লুপ্ত হয়ে যাওয়া আমাদের জন্য খুবই আতঙ্কের এবং খুবই ভয়াবহ একটা ব্যাপার এবং খুবই কষ্টের একটা ব্যাপার। এই ভাষাগত ঝামেলার ক্ষেত্রে এসে তাদের মধ্যে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে তারা পরিচয় লুকানোর কথা বলছিলাম। তারা পরিচয় লুকায় কেউ বলতে চায় না। যেমন হচ্ছে আমাদেরকে একজন বলছিলেন যে তার বাবা মা যখন তাকে ট্রেনে করে নিয়ে যায়, তো জামালপুর থেকে, সে জামালপুরে থাকতো, জামালপুর থেকে ঢাকায় নিয়ে আসতো বা ঢাকা থেকে জামালপুর নিয়ে যেত, তখন ট্রেনের সহযাত্রীদেরকে বলে কাছে যেন তার বিহারি পরিচয় না বলে সেটা বলে দিত। কারণ সহযাত্রীদের কাছে বিহারি পরিচয় যখন বলবে তখন সে হেনস্থার শিকার হবে, তখন সে শুনবে যে বিহারিরা ভালো না, বিহারিরা হচ্ছে নানা অপরাধ করে, নানা করে। বিহারিদের ক্ষেত্রে এখন সরকারের উচিত নানা কার্যক্রম হাতে নেয়। প্রথমত আমি যদি মনে করি যে তাদের শিক্ষার জন্য তাদের বৃত্তি দেওয়া, এবং যদি সরকারিভাবে কোনো কোটার ব্যবস্থা থাকে, যে উর্দুভাষী কোটা, যেখানে উর্দুভাষীরা হচ্ছে ইন্টার পর্যন্ত, এইচএসসি পর্যন্ত বিনা খরচে, বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারবে, তাহলে তাদের দুরবস্থা খানিকটা ঘুচবে বলে আমি মনে করি। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা ক্যাম্পের লোকেদের সাথে কথা বলে তারা যেভাবে পুনর্বাসনের জন্য নিজেদের পুনর্বাসনের ক্ষেত্রে তারা যেই ব্যাপারগুলো পছন্দ করেন, নানা আলাপই আছে, নানাভাবেই তারা অধিকারের কথা বলছেন, সেই পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একই সাথে রাজনৈতিকভাবে তাদের উপর কেউ যেন চাপ প্রয়োগ করতে না পারে, বাংলাদেশিরা যাতে হচ্ছে তাদের রাজনৈতিক ঘুঁটি হিসেবে তাদেরকে চালতে না পারে, সেই বিষয়টারও মনোযোগ দিতে হবে আর কি। বাংলাদেশি উর্দুভাষীদের নিয়ে আমি কথা বলতে থাকবো, কারণ আমি আমার যে নাগরিক
প্রিভিলেজগুলো আমি পাইছি, যে পাই, সে প্রিভিলেজগুলোর যে অংশগুলো আমি মনে করি যে সেখানে একটা অংশ আছে এই যারা প্রিভিলেজ পায়নি সে মানুষদের। তো ফলে আমি মনে করি যে এই উর্দুভাষীরা আমার প্রিভিলেজের অংশ, আমি যে প্রিভিলেজটা পাই মানে পাচ্ছি এখন, সেই প্রিভিলেজের একটা অংশ তারা না পেয়ে আসছে, সেটা থেকে তারা বঞ্চিত। তো ফলে আমার অংশটুকু থেকে আমি তাদের জন্য কথা বলে যাব, কথা বলতে থাকবো সব সময়, এবং আশা করি মানুষের অধিকারের নানা বিষয় নিয়ে আমরা পোস্টে কথা বলতে থাকবো সব সময়।